আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, ভালোর দলে আছো। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। তোমরা যারা এই গল্পের পর্বগুলো দেখো নাই, ডিসক্রিপশনে পেয়ে যাবে। তো চলুন আর দেরি করব না, গল্পতে যাই। হঠাৎই দরজায় চোখ পড়ল। দরজায় চোখ পড়তেই চোখ আসমানে উঠে গেল। কারণ মেয়েটা পোশাকগুলো পরেছে। আনিকাকে যে এতটা সুন্দর লাগবে ভাবতেই পারিনি। ওর দিকে কেমন অবাক চোখে তাকিয়ে রইলাম অনেকক্ষণ পর। এই যে মিস্টার, হাঁ করেই থাকবে নাকি আমাকে নিয়ে ঘুরতে যাবে? আনিকা, আমি স্বপ্ন দেখছি না তো? তুমি আমার সাথে যাবে? যাব বলেই তো তৈরি হয়ে এসেছি। ওর এমন কথা শুনে মনের ভেতর লাড্ডু ফুটছিল। তখনই আনিকাকে নিয়ে বাইরে বের হয়ে গেলাম। বৈশাখী মেলায় দুজনে হাতে হাত রেখে অনেকক্ষণ ঘুরছিলাম। সব কাপলদের আর বিবাহিতদের জুটির ভেতর কেমন আমাদের জুটিটাই বেশি ভালো মনে হচ্ছিল। যার সামনে এমন একজন মানুষ আছে, তার জুটি কি খারাপ হতে পারে নাকি? ওর হাত ধরে বৈশাখী মেলার ভিতরে হাঁটাহাঁটি করছিলাম। আহ, কত শান্তি! আনিকার হাত ধরে আজ হাঁটাহাঁটি করছি। তখনই মনে মনে বলতে লাগলাম, শুভ নববর্ষ। আর এই শুভ নববর্ষ আমার জন্য শুভ দিন। ভাবতেই কেমন খুশিতে মন আনচান করছিল। ঠিক তখনই একটা ছোট্ট বাচ্চা এসে আনিকার কাপড়ের আঁচল ধরে টানতে লাগলো। বাচ্চাটা একদমই খালি গায়ে, পরনে শুধু একটা শার্ট, প্যান্টটাও সেটা অনেক নোংরা আর ছেঁড়া। বয়স আনুমানিক 8 থেকে 9 বছর। এটুকু একটা বাচ্চার এমন অবস্থা দেখলে কার না বুকটা ফেটে উঠবে। এই বাচ্চাটা আনিকার কাপড় ধরে বলতে লাগলো, আফা, 2টা টেহা দেন না, খুব খিদা লাগছে, দেন না আফা 2টা টেহা। চুপ করে বাচ্চাটার দিকে চেয়ে আসে। আফা, দেন না 2টা টেহা, খুব খিদা লাগছে। তোমার নাম কি বাবুমণি? আনিকা বলল। সূচনা। তোমার বাবা মা কই? বাবা মা নাইকা? তাহলে থাকো কই? রাস্তার সাইডে। রাতে থাকো কই? স্টেশনের মোড়ে। দেন না 2টা টেহা, অনেক খিদা লাগছে। মেয়েটার সাথে কথা বলছিল আর আনিকার চোখ দিয়ে পানি বের হচ্ছে। আর অপর দিকে আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। মেয়েটার কথাগুলো শুনেই বুকটা কেঁপে উঠল। বাবা মা না থাকলে জীবন যে কতটা কষ্টের হয় সেটা আমি বুঝি। কারণ আমারও যে বাবা মা নেই। পাঞ্জাবের হাতা দিয়েই মুখটা মুছে ফেললাম। মেয়েটার সাথে কথা বলেই আনিকা আমার দিকে তাকিয়ে রইল। আমি বুঝতে পারলাম আনিকা ছোট মেয়েটাকে সাহায্য করতে চাইছে, কিন্তু ওর কাছে তো কোনো টাকা নেই। কারণ আসার পথে ও টাকা নিয়ে আসেনি, যার কারণে কিছুই দিতে পারছে না। তখনই আমি মাটিতে হাঁটু গেড়ে বসে বললাম, সূচনা সাহেব, 2টা টেহা দেন। আমার দিকে হাত পেতে বলল, আমার সাথে যাবে? কই নিয়ে যাবেন আমারে? তোমাকে ভালো একটা স্কুলে নিয়ে যাব। সেখানে তুমি বন্ধুদের সাথে গল্প করবা, লেখাপড়া করবা, খেলাধুলা করবা। যাবে আমার সাথে? জামু, কিন্তু খাইতে দিবেন তো? আর কি কি কাম করতে হইব? আমি কিন্তু বেশি কাম পারি না। মেয়েটার কথা শুনে একদমই অবাক হয়ে গেলাম। এইটুকু একটা মেয়ে কি বলে এসব? তোমার কাজ করতে হবে না, চলো আমার সাথে। আর তোমার আরও বন্ধু আছে? আছে। তাদের কাছে আমাকে নিয়ে যাও। আয়েন আমার লগে। তারপরে মেয়েটাকে ওই অবস্থাতেই ওর গালে একটা চুমু দিয়ে কোলে তুলে নিলাম। আর মেয়েটাকে কোলে নিয়েই তাদের পাড়াতে চলে গেলাম। আনিকাও আমার সাথেই। আনিকা শুধু অবাক দৃষ্টিতে আমাকে দেখছিল। যাই হোক, মেয়েটাকে নিয়ে একটা চিপা গলিতে ঢুকতেই দেখলাম আরও অনেকগুলো শিশু। তাদেরকে একজন মুরব্বি বয়সের লোক ভিক্ষার গান শিখাচ্ছে। দেখেই রাগ উঠে গেল। আর তখনই, এই বুড়ো, এগুলো কি শেখাচ্ছ? রেগে বললাম। আপনার সমস্যা কি? যা খুশি তাই শিখামো। আমার অনেক সমস্যা। বাচ্চাদের দিয়ে এগুলো করানো ঠিক না। কোনটা ঠিক আর কোনটা ব্যাঠিক আপনার কাছ থেকে শিখতে হবে নাকি? ওদের খাওয়ানো তো আর আপনি দেন না। আজ থেকে ওদের খাবার আমি দেব। তাহলে আর দেরি করছেন কেন? এই হতচ্ছাড়াগুলোকে এখনই নিয়ে যান। নিয়ে যাবই, কিন্তু ওদের বাবা মা কই? বাবা মা, এগুলো সব পতিতাদের পোলা মাইয়া। ওদের নষ্টামির ডাস্টবিনের ফসল। আচ্ছা, আমাকে ওদেরকে নিয়ে যেতে দিন। বললেই তো আর হবে না। এতদিন ধরে এগুলোরে বড় করেছি। এই টেকা কে দেবে? টাকা দিলে নিতে পারবেন, নয়তো আমি এগুলো শিখাবই। কথাগুলো শোনার পর আনিকাও কেমন চুপসে গেল। ওদের জন্য মেয়েটার কত মায়া। ঠিক তখনই বললাম, কত টাকা লাগবে? 5 লাখ টাকা দিলেই ওদের সবাইকে যেতে দেব। তারপরে আনিকাকে কিছুক্ষণের জন্য থাকতে বলে ওখান থেকে চলে আসলাম। আর প্রায় 30 মিনিট পরে ওখানে টাকা নিয়ে চলে গেলাম।
আর ওদেরকে নিয়ে আসলাম। তারপর সবাইকে একটা এতিমখানায় নিয়ে যেতেই কয়েক শত ছোট শিশু আমার দিকে দৌড়ে আসলো। সবাই আমাকে আব্বু আব্বু বলে ডাকতে লাগলো। আনিকা তখন আমার দিকে অবাক দৃষ্টিতেই তাকিয়ে আছে। ঠিক তখনই ওখানকার হুজুর এসে বলল, স্যার, আল্লাহ আপনার কল্যাণ করুক। আজকে নতুন কাউকে নিয়ে এসেছেন? হ্যাঁ চাচা, আজকে এই শিশুগুলোকে নিয়ে এসেছি। ওদের দায়িত্ব কিন্তু তোমার। আমি বললাম, হুম, আপনি সাথে থাকলে আমিও রাজি আছি। চাচা, ওদেরকে নতুন পোশাক পরাও আর ভালোভাবে গোসল করিয়ে দিও। আমরা আজ সারাদিন একসাথে অনেক মজা করব। আনিকা, তুমি আমার সাথে থাকবে তো? আনিকার দিকে তাকিয়ে বললাম। বলতে না বলতেই মেয়েটার চোখ দিয়ে অঝোর ধারায় বৃষ্টি ঝরতে শুরু করলো। আর ওর মুখ দিয়ে ও এমনভাবে হাসতে লাগলো যেন ও অনেক অনেক খুশি। কি হলো আনিকা, থাকবে তো? হ্যাঁ আবিদ, আমি থাকবো। আর আমি সবার সাথে আজ অনেক মজা করব। ঠিক তখনই সব বাচ্চাদের ডাক দিয়ে বললাম, বাবুরা, এটা তোমাদের নতুন আম্মু। ওকে সবাই আম্মু বলেই ডাকবা। বলতে না বলতেই সব শিশুরা দৌড়ে আনিকার কোলের দিকে গেল। আর আনিকাও ওদের জন্য মাটিতে বসে দুহাত জড়িয়ে দিল। বাচ্চাগুলোকে একদম নিজের সাথে জড়িয়ে ধরেই অনেকক্ষণ কাটিয়ে দিল। এই প্রথম আনিকাকে এত খুশি দেখে নিজের মনে এতটাই খুশি লাগছিল, যেটা আগে কখনো আমার লাগেনি। মেয়েটাও বাচ্চাদের সাথে একদম বাচ্চা হয়ে মিশে গেল। বিকেলবেলা ওখানে ভালো খাবারের আয়োজন করা হলো আর সব বাচ্চাদের নতুন পোশাক কিনে দিলাম। আনিকা নিজ হাতে সবাইকে খাইয়ে দিচ্ছে। আহ, কি ভালো লাগছে! ঠিক তখনই বাচ্চাদের খাওয়ানোর সময় ওর সামনে বসে পড়লাম আর হাঁ করে বললাম, ওদেরকে খাইয়ে দেবে আর আমাকে কি দেবে না? আনিকা তখন একদম থ হয়ে গেল। কি গো, দেবে না খাইয়ে? আমারও তো খুব খিদে পাইছে। তোমাকে তো। এই দেখো, এমন করছো কেন গো? দাও না গো একটু খাইয়ে, খুব খিদা লাগছে তো। বলেই হাঁ করে রইলাম। তারপরে আনিকা আমার মুখের দিকে হাতে খাবার নিয়ে হাত বাড়িয়ে দিল। আমি খেতে যাব, ঠিক তখনই খাবারটা নিচে পড়ে গেল। তখন ওর দিকে তাকাতেই দেখলাম ও অন্যদিকে তাকিয়ে আমাকে খেতে দিচ্ছিল। খুবই খারাপ লাগছিল। একটু খেতে চাইলাম, তাও সেটা নিজের ইচ্ছাতে দিল না। হয়তো আমার জোর করার কারণেই অনিচ্ছায় দিতে চেয়েছিল। চুপ করে উঠে গেলাম। আমাকে উঠে যেতে দেখেই আনিকা কেমন জানি হয়ে গেল। আমি ওখান থেকে অন্য একটা কর্নারে গিয়ে দাঁড়িয়ে রইলাম আর ভাবতে লাগলাম, ও কি আমাকে কখনোই বুঝবে না? ঠিক তখনই কেউ আমার হাত ধরে টান দিল। তাকাতেই দেখলাম আনিকা। আনিকাকে দেখে খুব অবাক হয়ে গিয়েছিলাম, কারণ এই প্রথম আনিকা নিজে আমার হাত ধরেছে। আমি অবাক চোখে ওর দিকে তাকিয়ে রইলাম। ঠিক তখনই ও বলল, কি হলো, চলে আসলে কেন? খাবে না? না, সরি, আসলে কখনো কোনো ছেলেকে এভাবে খাইয়ে দেইনি তো, তাই নিজের কাছে অনেক সংকোচ বোধ লাগছিল। আপনাকে সরি বলতে হবে না। আসলে বুঝতেই পারিনি, সব কিছু সবার কপালে সয় না, আর খারাপ মানুষদের কপালে তো আরও সয় না। ভেবে নেব আমার কপালেও তাই। আনিকাকে হঠাৎই আপনি করে বললাম, সরি, চলো খেতে যাবে? না, যাব না। আর আপনি বাচ্চাগুলোকে নিয়ে খেতে যান, ওরা খাবে এখন। তুমি খাবে না? শুধু বাচ্চাদের কথাই কি ভাববে? হুম, আমি না খেলেও সমস্যা নেই, কিন্তু ওরা না খেয়ে থাকলে অনেক সমস্যা। বাচ্চাগুলোকে অনেক ভালোবাসো বুঝি? হুম, নিজের জীবনের থেকেও বেশি। যেদিন আমার জীবন থেকে ইভা নামক মেয়েটা হারিয়ে গেল, সেদিন থেকেই ওরা আমার সব কিছু। এই ইভা আবার কে? বাদ দিন, সময় হলে বলবো। এখন ওদেরকে খেতে দিন। হুম, সাথে যে তোমাকেও যেতে হবে। ঠিক তখনই বাচ্চাগুলো আমাকে জড়িয়ে ধরেছে আর বলছে, চলো না আব্বু, তুমি আমাদের সাথে খাবে, চলো না। তখন সবার কথাই খেতে গেলাম। তারপরে আনিকা আমার সাথে খুব ভালোভাবে কথা বলতে লাগলো, নিজ হাতে খাইয়ে দিল। খুব খুব বেশি ভালো লাগছিল। সারাদিন অনেক মজা আর আনন্দের মাঝেই বৈশাখ পালন করে দুজনে বাসায় চলে আসলাম। রাতে একা একা ছাদে বসে তারাদের সাথে উঁকি মারছিলাম। ঠিক তখনই আনিকা এসে হাজির। আবিদ, জানো, আজকে আমি খুব খুশি। আজকের মতো কোনোদিন এত খুশি আমি হইনি। সত্যি তুমি অনেক ভালো। আমি আবার কি করলাম? অবাক হয়েই বললাম, এই যে এতিম বাচ্চাদের এত ভালোবাসো, আর তারাও তোমাকে কত ভালোবাসে। হুম, জানো আবিদ, তোমাকে আমি সেলুট জানাই। কেন?
কারণ তোমার ওখানে অনেক ছেলে বাচ্চার পাশাপাশি অনেক মেয়ে বাচ্চাও আছে যাদের কোনো বাবা মা নেই। তো জানো, এই মেয়েগুলোও একদিন সমাজের নির্মমতায় একদিন পতিতা হয়ে যাবে। মানে কি উল্টাপাল্টা বলছো এগুলো? একটু রেগে বললাম। আবিদ, যখন মেয়েগুলো আস্তে আস্তে এভাবে রাস্তায় বড় হবে তখন তারা হয়ে যাবে রাস্তার মেয়ে। তাদেরকে কেউ বিয়ে করবে না। অভাবের তাড়নায় খিদের জ্বালায় তারা একদিন এই পতিতা পেশায় বেছে নিত। আর সমাজে তখন আরও পতিতা বেড়ে যেত। কথাটা বলেই মেয়েটা কান্না করে দিল। বুঝতেই পারলাম না হঠাৎ আনিকা এগুলো কেন বলছে, আর কেনই বা এমন কান্না করে দিল। ঠিক কিছুক্ষণ পরে মাথায় আসতে লাগলো, ও তো মিথ্যা বলেনি। মেয়েগুলো যখন একটু বড় হয়ে যেত, রাস্তায় থাকার কারণে মানুষরূপী অনেক শেয়াল কুকুরের থাবার নিচে নিজেকে বলি দিতে হতো। আর একটা সময় ঠিকই খারাপ পথটাই বেছে নিত। কথাগুলো যদিও আগে কখনো ভাবেনি, কিন্তু আনিকার এমন আচরণ দেখেই মনের ভেতর ভাবনায় সঞ্চয় হতে লাগলো। আবিদ, তুমি না ওদেরকে কখনোই খারাপ হতে দিও না। খারাপ পথটা অনেক কষ্টের। একবার খারাপ হয়ে গেলে নিজেকে আর ভালো করা যায় না। এই তুমি এইগুলো কি বলছো? সত্যিই বলছি। পতিতা শব্দটা মাত্র ৩টা অক্ষর, কিন্তু এর ভয়াবহতা যে কতটা খারাপ সেটা আমার মতো পতিতারাই জানে। ঠাস ঠাস করে চড় মারলাম আর বললাম, ওই কি বললি তুই? তোকে বলছি না কখনোই নিজেকে পতিতা বলবি না। সব কিছু ভুলে যেতে, ভুলে গিয়ে সুন্দরভাবে জীবনযাপন করতে। আর একবার যদি নিজেকে পতিতা বলিস তাহলে রেগে ওকে মারতেই চোখ দিয়ে পানি বের হতে লাগলো। মেরে ফেলবে তাই তো? এই, তুই এগুলো কি বলছিস? তোকে আমি মেরে ফেলবো? না রে, তোকে কখনোই মারবো না। নিজে মরে গেলেও তোকে মরতে দিব না বলে কান্না করতে লাগলাম। আর তখনই নিজের সমস্ত শক্তি দিয়ে আনিকাকে জড়িয়ে ধরলাম। আমিও কাঁদছি, আনিকাও কাঁদছে। আর সেই কাঁদার মাঝখান থেকে আমার মুখ দিয়ে একটা কথাই বের হচ্ছিল, ভালোবাসি রে তোকে, খুব ভালোবাসি। কেন বুঝিস না তুই? তোকে যে অনেক বেশিই ভালোবাসি। সব সময় এই বুকে আগলে রাখবো তোকে। খুব ভালোবাসি, খুবই ভালোবাসি। আনিকাকে জড়িয়ে ধরে আকাশের দিকে তাকিয়ে চোখের নোনা জল ফেলছিলাম আর কথাগুলো বলছিলাম। ঠিক তখনই আনিকা বলে উঠল, তুমি আমাকে যতই ভালোবাসো না কেন, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। তোমার জীবনে আমি নিজেকে চিরদিনের জন্য জড়াতে পারবো না। কথাটা বলে আনিকা নিজেকে ছাড়িয়ে নিল। তখন ঝাপসা চোখে ওর দিকে তাকালাম। খুব বেশি অবাক হয়ে গেলাম ওর কথা শুনে, কিন্তু কিছুই বলতে পারছি না। আনিকাও আমার দিকে কেমন করে তাকিয়ে আছে। চাঁদের আলোতে শুধু ওর চোখ দুটো চকচক করছে। আনিকাকে ঠিক তখনই বললাম, কেন আনিকা, আমি কি তোমার যোগ্য না? নাকি আমি খারাপ বলে সেই যোগ্যতা হারিয়ে ফেলছি? বিশ্বাস করো আনিকা, আমি একদম ভালো হয়ে যাব। কখনোই অন্যায় কাজ করব না। দেখো আবিদ, তুমি অনেক ভালো ছেলে, এটা আমি জানি, কিন্তু আমি তোমাকে আমার জীবনে মেনে নিতে পারবো না। ঠিক তখনই বুকটা কষ্টে ফেটে যাচ্ছিল। কেন আনিকা এই কথা বলছে? আমি কি তার যোগ্য না, নাকি অন্য কোনো কারণ আছে? আচ্ছা আনিকা, আমাকে কি তোমার মেনে না নিতে কোনো কারণ আছে, নাকি তোমার লাইফে অন্য কেউ আছে? আছে। কথাটা শুনেই বুকটা ফেটে গেল। বুকের গহীনে ঝড় শুরু হয়ে গেল। ভাবতেই অবাক লাগে, এই পৃথিবীতে আমি কত অসহায়। আনিকা, ঠিক আছে, তাহলে আমি আর তোমাকে এই বিষয় নিয়ে কখনোই আর জোর করব না। আসলে আমি বুঝতে পারিনি আমার কপালটা এত পোড়া। দেখোই না, একটা মেয়েকে ভালোবেসে যখন সব মেয়েকেই ঘৃণা করতাম, ঠিক তখন আবার তোমাকে ভালোবেসে ফেলি। কিন্তু বুঝতেই পারিনি আমার ভালোবাসা সার্থক না। অবাক চোখে তাকিয়ে আছে। জানো আনিকা, ছোটবেলায় খুব দুষ্ট ছিলাম আমি। বাবা মা থাকতে তাদের কাছে যা চাইতাম তারা যেভাবেই হোক সেটা আমাকে এনে দিত। আর না দেওয়া পর্যন্ত অনেক জেদ ধরতাম। বয়স যখন মাত্র 12 বছর, ঠিক তখন একদিন একটা অ্যাক্সিডেন্টে বাবা মা মারা যায়। আর হারিয়ে যায় বাবা মা নামক ছায়াটা। সেদিন অনেক কান্না করেছিলাম। এরপর থেকে কেউ কখনো আমার চাওয়া কোনো জিনিস আমাকে এনে দেয়নি। এরপর আমার চাচাও আমার সকল সম্পত্তি আত্মসাৎ করে ফেলে। রাস্তায় বের করে দিল আমাকে। হয়ে গেলাম রাস্তার ছেলে। আস্তে আস্তে বড় হতে লাগলাম। কাজ করে পড়াশোনা করতাম।
সারা রাত কাজ করে দিনে স্কুলে যেতাম। আস্তে আস্তে যখন ভার্সিটিতে লাইফে চলে গেলাম, তখন ইভা নামের একটা মেয়েকে অনেক পছন্দ হয়। আর মেয়েটা অনেক বেশি সুন্দর ছিল। আস্তে আস্তে ফ্রেন্ডশিপ আর তারপর রিলেশন। হঠাৎই একদিন দেখলাম ও আরেকটা ছেলের সাথে ঘুরছে। আর আমি জিজ্ঞেস করার কারণে ও বলেছিল আমার মতো গরিব অযোগ্য ছেলের সাথে নাকি ওর মানায় না, টাকাই ওর কাছে সব। সেদিন ও আমাকে অনেক অপমান করে, নিজে অনেক সুন্দর বলে অনেক অহংকার করেছিল। সেদিন নিজেকে কোনোভাবেই ঠিক রাখতে পারিনি। টাকা কিভাবে আয় করতে পারি সেটাই ভাবা শুরু করলাম। এরপরেই ঘটনাক্রমে আমার চাচার কাছ থেকে আমি আমার সম্পত্তি আদায় করে নিলাম। বাবার সম্পত্তি পেয়ে হয়ে গেলাম কোটিপতি। কোটিপতি হবার পরেই সুন্দরী মেয়েদেরকে অনেক ঘৃণা করি। কারণ এবার সেই চরিত্রটা আমার সামনে ভেসে আছে। আর সব চাইতেই মজার ঘটনা হলো, আমার লাইফে টাকার বিনিময়ে রাত কাটানোর প্রথম মেয়েও ওই ইভাই। পরে টাকার জন্য আমার সাথে রাত কাটাই সে। দিনে ভদ্র বেশধারী হলেও রাতে ওর মতো খারাপ আর কেউ ছিল না। সেদিন থেকেই সুন্দরী মেয়েদেরকে হেট করতাম। কারণ তাদের সৌন্দর্যের ভেতর যে কতটা কালো থাকে সেটা ইভাকে না দেখলে বুঝতে পারতাম না। যাই হোক, এরপর আর কোনো মেয়েকে কখনোই ভালোবাসিনি। কারণ তখন আমি নিজেই খারাপ জগতের বাসিন্দা। এরপর তোমার সাথে পরিচয়, আর তোমার সব কিছু জেনেও আবারও নিজেকে পরিবর্তন করে ফেলি। এরপরই তোমাকে খুব ভালোবেসেছি। বিশ্বাস করো আনিকা, তোমাকে খুব ভালোবাসি। প্লিজ আমাকে একা করে দিও না। আর তুমি তো আমার বিয়ে করা বউ, তাই না? বলেই চোখ দিয়ে পানি বের করতে লাগলাম। কিন্তু সে হয়তো আনিকার কাছে কিছুই না। ওর মনে আমার জন্য একটুও দয়া হলো না। তখন ও বলে উঠল, আবিদ, আমি তোমার সব কিছু বুঝতে পারছি, কিন্তু তারপরেও আমি তোমাকে মেনে নিতে পারবো না। তবে দোয়া করি তুমি যেন ভালো একটা মেয়েকে বউ করতে পারো। আর তুমি এখন অনেক ভালো একটা ছেলে, তোমাকে যে কেউ পছন্দ করবে। আর আমার মতো খারাপ একটা মেয়েকে নিয়ে বেশি কিছু ভেবো না, আর ভাবলে ভুল করবে। আর একটা কথা মনে রেখো, আমি তোমার 2 মাসের জন্য বউ হয়েছি, সারা জীবনের জন্য না। আর সেই 2 মাস পার হতে আর মাত্র 7 দিন বাকি। এরপরে আমি চলে যাব। একটানা কথাগুলো বলেই আনিকা ছাদ থেকে নেমে চলে গেল, আর রেখে গেল আমাকে। নিজেকে তখন অনেক বড় অসহায় লাগছিল। মনে হচ্ছে এই পৃথিবীতে আমার চেয়ে বড় অসহায় আর কেউ নেই। চোখ দুটো বারবারই ঝাপসা হয়ে যাচ্ছিল। ভাবতেই অবাক লাগে, আমার জীবনে ভালোবাসা বলতে কোনো জিনিস নেই। যাকে যাকে ভালোবাসলাম তারাই দূরে ঠেলে দিল আমায়। অনেকক্ষণ ছাদে একা একা দাঁড়িয়ে চোখের জল ফেলছিলাম। চোখ দুটো অনেক ফুলে গেছে মনে হচ্ছে, অনেক ঘুম পাচ্ছে। তাই রুমে চলে গেলাম। গিয়ে দেখলাম আনিকা নিজের মতো করে ঘুমিয়ে আছে। আনিকাকে আর জাগালাম না, চুপ করে খাটে শুইতে লাগলাম। কিন্তু শুয়ে থাকতে পারলাম না। আজ কেন জানি ওর সাথে শুয়ে থাকতে খুব বেশি কষ্ট হচ্ছে। বারবার মনে হচ্ছে আর তো মাত্র কয়েকটা দিন, এরপর তো আমাকে একাই থাকতে হবে। খাট থেকে নেমে পড়লাম, তারপর সোফায় গিয়ে শুয়ে পড়লাম। কখন ঘুমিয়ে পড়েছি সেটা হয়তো মনে নেই। তবে যখন ঘুমটা ভেঙে গেছে তখন ঠিক ঘড়িতে রাত 3টা বেজে 39 মিনিট। একদমই ঘুম আসছে না। ঘুমহীনভাবেই রাতটা কেটে গেল। সকালবেলা আনিকাকে হসপিটালে রেখে অফিসে চলে গেলাম। অফিস থেকে ফিরে আবার হসপিটালে গেলাম, কারণ আজকে আনিকার আম্মুকে বাসায় নেওয়ার কথা। হসপিটালে গিয়ে ওদেরকে পেলাম না। এর আগেই ওরা ওখান থেকে বের হয়ে গেছে। আনিকাকে ফোন দিলাম, আনিকা কোথায় আছো? বাসায়? কেন? ওপাশ থেকে বলল, না তেমন কিছুই না। তোমার আম্মুকে বাসায় নিয়ে গেছো? হুম। হুম, খুব ভালো। তবে আমাকে কি সাথে নিয়ে গেলে বা আমাকে বললে কি আমি সাথে থাকতাম না? আসলে বুঝতে পারিনি, সরি। হুম, আচ্ছা আমি বাসায় আসতেছি বলে ফোনটা কেটে দিলাম। বাসায় চলে গেলাম। ওদের সাথে অনেক মজা করলাম। এখন ওর থেকে দূরত্ব বজায় রেখেই চলতে হয়। কারণ ওর আম্মু জানে না আমরা বিয়ে করেছি। উনি জানে ও আর আমি বন্ধু। ওর আম্মু, আমি আর আনিকা 3জনে মিলে খুব আনন্দেই দিন কাটাচ্ছিলাম। সবার মুখে হাসি খুশি লেগেছিল। আনিকার আম্মু মন থেকে আমাকে অনেক পছন্দ করত। আর উনি আমাকে কয়েকবার বলেছিল
আনিকাকে আমি বিয়ে করে সব সময়ের জন্য রেখে দিতে। কিন্তু বারবারই তখন আনিকা অমত করে। হঠাৎই আনিকা আমাকে বলল, আবিদ, কিছু কথা বলার ছিল। বলো। একটু ছাদে আসো। হুম। আনিকা তখন ছাদে চলে গেল। আমিও তার পিছু পিছু গুটি গুটি পা বাড়াচ্ছিলাম আর ভাবছিলাম আনিকা কি বলতে চাচ্ছে আমায়। সে চলে যাবে না তো? ভাবতেই কেমন কষ্ট লাগে। কিন্তু কিছু কষ্ট দৃষ্টির আড়ালেই থাকে। ছাদে গেলাম, গিয়ে বললাম, বলো আনিকা, কি বলতে চাও? আবিদ, তুমি আমার অনেক উপকার করেছো। আমার মায়ের জীবন বাঁচাতেও অনেক সাহায্য করেছো। আসলে তোমার উপকারের ঋণ হয়তো কখনোই শোধ করতে পারবো না। হঠাৎ এগুলো বলছো যে? আসলে আজকের দিন গড়িয়ে রাত পার হলেই তো তোমার 2 মাস শেষ। আর তারপরেই তো আমি চলে যাব। আর কাল সকালে আমি মাকে নিয়ে চলে যাব। অন্যদিকে তাকিয়ে বলল। অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছি। কি হলো, কিছু বলছো না যে? আসলে আমার কিছুই বলার নেই আনিকা। তবে দিনগুলি যে এত তাড়াতাড়ি শেষ হয়ে গেছে সেটা খেয়াল করিনি। তবে তোমাকে আমি আর আটকাবো না। যদি কখনো মনে হয় আমার কাছে তুমি ভালো থাকবে, তাহলে চলে এসো। আমার মনের দরজা তোমার জন্য সব সময় খোলা থাকবে। ধন্যবাদ। তবে আমার একটা অনুরোধ রাখবে আনিকা? কি অনুরোধ? কাল যখন চলে যাবে তোমাদেরকে আমি ড্রাইভ করে তোমার বাসায় পৌঁছে দেব। তবে সমস্যা নাই। যদি প্রবলেম থাকে তাহলে যাব না। তখন আনিকা আমার দিকে কেমন অবাক চোখে তাকিয়ে রইল আর মাথা নাড়ালো। সেদিন রাতে আনিকা সহ সবার সাথে অনেক বেশি মজা করছিলাম। তারপর আনিকা ওর আম্মুর সাথেই ঘুমাতে চলে গেল। আমিও চলে গেলাম ছাদে। সারা রাত না ঘুমিয়ে একটার পর একটা সিগারেট টানতে লাগলাম। মনের কষ্টগুলোকে সিগারেটের ধোঁয়ার সাথে মিশিয়ে দিচ্ছিলাম। খুব কষ্ট লাগছিল, কারণ আনিকাকে যে এতটা ভালোবেসে ফেলবো বুঝতে পারিনি। আর ওর কি দোষ? ও নিজেও তো অন্য আরেকজনকে ভালোবাসে। আমি যেমন আনিকাকে কাছে পেতে চাই, ঠিক তেমন ও নিজেও তো ওর ভালোবাসার মানুষকে কাছে পেতে চায়। এই কথাগুলো বলেই নিজেকে বারবার সান্ত্বনা দিচ্ছিলাম। হঠাৎই ফজরের আজান দিচ্ছে। আজান শুনে ছাদ থেকে নেমে রুমে চলে গেলাম। সকালে খাওয়া দাওয়া করে ওদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। খুব দ্রুত গাড়িটা চলছে আর খুব দ্রুতই হারিয়ে যাচ্ছে আমার আনিকা। বিকেলের দিকে ওদের বাসায় পৌঁছে গেলাম। ওদেরকে নামিয়ে দিয়েই, আনিকা, আমি তাহলে চলে যাচ্ছি। ভালো থেকো আর মায়ের প্রতি যত্ন নিও। সে কি বাবা, তুমি মাত্র আমাদেরকে বাসায় পৌঁছে দিয়েছো। এখন তুমি নিজেই অনেক ক্লান্ত। একটু রেস্ট নিয়ে খেয়ে দিয়ে তারপর যাও। আনিকার মা বলল, না গো মা, সব জায়গায় থাকার আর খাওয়ার অধিকার হয়তো আল্লাহ সবার কপালে লিখেনি। তবে আপনি বলেছেন, এতেই আমি খুশি। আনিকা, আমি চলে যাচ্ছি। ভালো থেকো। একটু থেকে গেলে কি হয় না? নরম সুরে বলল আনিকা। না আনিকা, তুমি তো জানোই আজকে আমার কাজ শেষ। আজ আমি অপ্রয়োজনীয়। যাই হোক, ভালো থেকো আনিকা। অনেক সুখে থেকো। তুমিও সুখে থেকো। আর ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে সুখের সংসার করো। করতে চেয়েছিলাম তো, কিন্তু সেটা হলো না। আর এখন নতুন করে আমার কোনো ইচ্ছে নেই। ভালো থেকো গো পাগলি। খুব ভালো থেকো বলেই ওখান থেকে চলে আসলাম। আনিকার মা কয়েকবার আমার দিকে কেমন রহস্যজনকভাবে তাকিয়েছিল। হয়তো কিছু বুঝবে, হয়তো বা না। বুকের কষ্টগুলোকে চাপা দিয়ে ওদের কাছ থেকে হাসি মুখে বিদায় নিয়ে গাড়ি চালানো শুরু করলাম। গ্রামের আঁকাবাঁকা রাস্তা, তার ওপর চোখ দুটো ঝাপসা হয়ে আসছিল বারবার। গতকাল রাতে না ঘুমানোর কারণে মাথাটাও কেমন ভন ভন করে ঘুরাচ্ছিল। গাড়ির স্পিডটা আরও বাড়িয়ে দিলাম। যেভাবেই হোক আমাকে এই মায়া ত্যাগ করে অনেক দূরে চলে যেতে হবে। গাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে চলতে লাগলো। হঠাৎই মাথাটা কেমন ভন ভন করে ঘুরে গেল আর চোখ দুটো বন্ধ হয়ে গেল। সব কিছুই অন্ধকার মনে হচ্ছে। এরপর আর কিছু মনে নাই। চোখ খুলতেই কেমন ঝাপসা ঝাপসা দেখতে লাগলাম। কিছুই ভালো করে দেখতে পারছি না। চোখ আস্তে আস্তে ঘোরাতে লাগলাম। আমি কোনো হসপিটালে আছি, কিন্তু আমি এখানে কেন? আর কেনই বা ভালো করে স্পষ্টভাবে কিছুই দেখতে পারছি না। ঠিক তখন আপন কোনো মানুষের কান্নার আওয়াজ, আর তার সাথে শুনতে পেলাম, আবিদ, তোমার জ্ঞান ফিরেছে? আবিদ, তোমার কেমন লাগছে? আর সেদিন কি হয়েছে? কান্না করতে করতে বলল। মানুষটার দিকে তাকালাম,
কিন্তু চোখে ঝাপসা দেখার কারণে চেহারাটা বুঝতে পারছি না, তবে কণ্ঠ শুনে বোঝা যায় এটা আনিকা। কিন্তু আমি ভালোভাবে দেখতে পারছি না কেন? ঠিক তখনই চিৎকার দিয়ে উঠলাম আর আমার মুখ থেকে আপনা আপনি বের হয়ে গেল, আমি ভালো করে দেখতে পারছি না কেন? সব কিছু এমন ঝাপসা লাগছে কেন? আমি বললাম, কি বলছো আবিদ? তুমি ভালো করে দেখতে পাচ্ছ না? কান্না করতে করতে বলল, না, আমি কাউকেই ভালোভাবে দেখতে পারছি না। আমার চোখের কি হলো? কান্না করেই দিলাম, না, তোমার কিছুই হতে পারে না। ডাক্তার, ডাক্তার, চিৎকার করে ডাকতে লাগলো। ঠিক তখনই ডাক্তার এসে হাজির। কি হয়েছে? আর রোগীর জ্ঞান কখন ফিরেছে? ডাক্তার বলল, একটু আগেই ফিরেছে। ডাক্তার, আবিদ ভালো করে কিছু দেখতে পাচ্ছে না কেন? ওর চোখে কি হয়েছে? কান্না করতে করতে বলল। আসলে, আচ্ছা, আপনি আমার সাথে আমার চেম্বারে আসুন। ডাক্তার বলল। ডাক্তার সাহেব, সমস্যা নাই, আপনি এখানেই বলুন, আমিও শুনতে চাই। আমি বললাম, আসলে আবিদ সাহেব, অ্যাক্সিডেন্টের সময় আপনার মাথায় অনেকটাই আঘাত পড়ে, কিন্তু তার চাইতেও বেশি আঘাত পড়ে আপনার দুই চোখে। চোখ দিয়ে রক্ত বের হয়ে গিয়েছিল, আর আপনার চোখে প্রচণ্ড আঘাত পড়ার কারণে চোখের রেটিনা কর্নিয়ার মারাত্মক ক্ষতি হয়ে গেছে, যার কারণে আপনি ঠিক মতো ভালোভাবে দেখতে পারছেন না। না, এ হতে পারে না। ডাক্তার, আপনি বলে দেন ওর চোখ আবার আগের মতো ঠিক হয়ে যাবে। আনিকা বলল, দেখুন, আমি তো ভেবেছিলাম ও আর চোখেই দেখতে পারবে না, কারণ চোখের যেই ক্ষতি হয়েছে তাতে যে উনি এখনও দেখতে পাবে সেটা আমি নিজেও ভাবিনি। তবে হ্যাঁ, যদি চোখ পাল্টানো যায় তখন হয়তো উনি চোখে পুরোপুরি দেখতে পাবেন, তাও শিওর না। আনিকা উচ্চস্বরে কান্না করতে লাগলো। আর একটা কথা, উনাকে কিছু চোখের ড্রপস আর ঔষধ লিখে দিচ্ছি, এগুলো রেগুলার ঠিক মতো ব্যবহার করলে হয়তোবা চোখের আলো ফিরে আসতে পারে। আর চোখের ট্রিটমেন্ট ঠিকঠাক মতো চালাবেন। হুম। আর ওনার সাথে সব সময় একজন মানুষ থাকতে হবে, এতে ওনার জীবন নাশের ঝুঁকি কমে যাবে। বলে ডাক্তার চলে গেল। ঠিক তখন আনিকা অনেক জোরে জোরে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, সব দোষ আমার, আমার জন্যই তোমার এই অবস্থা হয়েছে। সেদিন আমার কারণেই তুমি রাতে উল্টাপাল্টা জিনিস খেয়ে টেনশন নিয়ে গাড়ি ড্রাইভ করে নিজের এত বড় ক্ষতি করলে। কেন এমনটা করলে? কান্না করতেই লাগলো। দেখো আনিকা, যা হবার হয়ে গেছে, আসলে তোমার কোনো দোষ নেই, সব দোষ আমার কপালের। এটা নিয়ে মন খারাপ করো না, বাসায় যাও, গিয়ে রেস্ট নাও। বাসায় যাব? হুম, বাসায় গিয়ে তোমার আম্মুর সাথে সময় কাটাও, এতে ওনার অনেক ভালো লাগবে। না, আমি তোমাকে ছেড়ে যাব না, আর মা অনেক ভালো আছে। হুম, খুব ভালো। তবে আমার কাছে তোমার থাকার দরকার নেই, আমি একাই ভালো থাকবো। একা ভালো থাকবে মানে? ডাক্তার কি বলেছে শুনেছো? হুম, তবে আমার পাশে তোমার থাকার দরকার নেই। বেঁচে তো আছি, মরে তো আর যাইনি। প্লিজ আবিদ, এভাবে বলো না, কষ্ট লাগে। কষ্ট? কষ্ট লাগবে কেন? আমি তোমার কে যে তোমার কষ্ট লাগবে? আবিদ, তুমি আমার স্বামী, আর তোমার সব কষ্টের জন্য আমার কষ্ট তো লাগবেই। এই আনিকা, কি বললে এটা? স্বামী? আমি কারো স্বামী টামি না। আর হ্যাঁ, আমার কাছে এসো না, তোমার ভালোবাসার মানুষের সাথে সুখে সংসার করো। খুব কষ্ট লাগছিল কথাগুলো বলতে। প্লিজ আবিদ, এভাবে বলো না। আসলে তুমি যেন আমার মতো একটা খারাপ মেয়ের সাথে লাইফে না জড়াও, সেই জন্যই সেদিন মিথ্যা বলেছিলাম। খুব ভালো করেছো, এখন তুমি আসতে পারো। মনের ভেতর চাপা কষ্ট রেখে বললাম, প্লিজ আবিদ, এমন করো না। আর আমার কী বা করার ছিল? একটা মেয়ের অনেক কষ্টের সঞ্চিত সম্পদ হলো তার ইজ্জত, যেটা প্রত্যেকটা মেয়ে অনেক কষ্টে আগলে রাখে আর তার স্বামীর হাতে তুলে দেয়। আর আমার কাছে কী বা ছিল যেটা তোমাকে দেব? আমি তো তোমার হক অক্ষত অবস্থায় রাখতে পারিনি। আমি চাই না তোমাকে ঠকাতে। আমি তো একটা পতিতা, আর পতিতাদের তো সংসার করা মানায় না, যার কারণেই এগুলো বলেছিলাম। আবিদ, আবিদ, আমাকে তুমি মাফ নাই করো, মেনে নাই নাও, তবুও তোমার এই সময়টাতে তোমার পায়ের নিচে আমাকে একটু ঠাঁই দাও। বলেই মেয়েটা অনেক কান্না করতে করতে পায়ে পড়ে গেল, আর অনেক ফুপাতে ফুপাতে কান্না করতে লাগলো। পুরো শরীরটা প্রচণ্ড ব্যথা করছে, শোয়া থেকে তখন উঠতেই পারিনি। আর আনিকার এমন কীর্তি দেখে
আমার ঝাপসা চোখগুলো আরও বেশি ঝাপসা হয়ে গেল। চাইলেও আনিকাকে আজ অনেক কিছু দিতে পারতাম, কারণ তার একটা মিথ্যা কথার জন্য আমার আজ এই অবস্থা। সেদিন রাতে এত ড্রিঙ্ক না করলে হয়তো আজ এমন হতো না। কিন্তু আনিকাকে কিছুই বলতে পারলাম না, কারণ ভালোবাসার টান যে এতটা ভয়াবহ, যেটা সত্যিকারের প্রেমিক ছাড়া আর কেউ অনুভব করতে পারে না। আনিকা, পা ছেড়ে দাও। আসলে আমি কি বলবো বুঝতে পারছি না। সেদিন তুমি তোমার অবস্থানের কথা চিন্তা করে আমার কাছ থেকে দূরে সরে গিয়েছিলে। আজ যদি আমি আমার এই করুণ অবস্থার কথা চিন্তা করে তোমাকে আমার জীবনে আর নাই জড়াই। কথাটা বলতেই আনিকা চিৎকার দিয়ে কেঁদে উঠল। প্লিজ আবিদ, এমনটা করো না। দরকার পড়লে তোমার যত প্রকার শাস্তি আছে সব আমাকে দাও, তারপরও এমন করো না। আর তুমি হয়তো জানো না, তোমার বুকে মাথা না রাখলে এখন আর ঘুমই আসে না। খুব কষ্ট হয়, বুক ফেটে কান্না আসে, অসহ্য মরণ যন্ত্রণা লাগে। এগুলোর একটাই কারণ, আমিও যে তোমায় ভালোবাসি, কিন্তু নিজে একটা পতিতা বলে সেগুলো প্রকাশ করতে কখনোই সাহস পাইনি। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। আমাকে না হয় তোমার এই দিনগুলোতে তোমার পাশে থাকার সুযোগ দাও। তুমি সুস্থ হলে না হয় আমাকে তাড়িয়ে দিও, কিন্তু প্লিজ আমাকে এখন তোমার পাশে থাকতে দাও। বলে আনিকা গলা কাটা মুরগির মতো ছটফট করতে লাগলো, আর কান্নার পরিমাণ আরও বাড়িয়ে দিল। কি করব বুঝতে পারছি না। আমার এই অবস্থা দেখে যে মেয়ে আমার পাশে থাকতে চাচ্ছে, সে মেয়ে নিঃসন্দেহে আমাকে ভালোবাসে। আচ্ছা আনিকা, আমার শরীর ভালো হলে তুমি চলে যাবে তো? একটু নীরবতা পালন করে বলে উঠল। তুমি যদি চাও তুমি সুস্থ হলে আমি চলে যাব, তাহলে তাই হবে। এক্কেবারে থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেব। তাহলে আসার দরকার নেই। যদি সারা জীবনের জন্য আমার কাছে আসতে পারো তাহলে এসো, আর যদি না পারো ক্ষণিকের সময়ের জন্য আসার দরকার নেই। আমি রাজি, কখনোই তোমাকে ছেড়ে যাব না। জীবন থাকতে তোমাকে একা করব না। হুম। আর আমাকে অনেক ভালোবাসতে হবে, কিন্তু নিজের চাইতেও বেশি ভালোবাসবো তোমায়। হুম। একটা কথা বলবো। হুম। তোমার শরীরের খুব ব্যথা করছে তাই না? হুম। যদি অনুমতি দাও তাহলে তার অর্ধেক ভাগ আমি নেব। কিভাবে? আগে অনুমতি দাও। হুম, দিলাম। এরপর কি হলো বুঝতেই পারলাম না, কারণ আমি বুঝে ওঠার আগেই আনিকা আমার মাথার পাশে এসে বসলো, আর আমার মাথার পাশে বসেই ওর ঠোঁট আর আমার ঠোঁট এক করে দিল। এই প্রথম আনিকা নিজ ইচ্ছায় আমার সাথে এমন করায় খুব অবাক হয়ে গেলাম। একটু পর ও নিজেকে ছাড়িয়ে বলল, এখন কি কিছুটা কমেছে? কমেনি, উল্টা বেড়ে গেছে। কি? মনের ভেতর খা খা শুরু হয়ে গেছে। কেন? যদি আরও কয়েকটা পাওয়া যেত তাহলে খুব ভালো হতো। যাও দুষ্টু কোথাকার, দাও না প্লিজ। তারপর আর কি? আনিকা নিয়ে চলে গেল ভালোবাসার রাজ্যে। শরীরের ব্যথা, অস্থিরতা যে কোথায় হারিয়ে গেল সেটা অজানাই রয়ে গেল। অনেকক্ষণ পর আনিকা আবারও নিজেকে ছাড়িয়ে নিল। ঠিক তখনই আনিকা বলে উঠল, আবিদ, তুমি সব সময় তোমার ওই বুকে আমাকে আগলে রাখবে তো? কখনো আমাকে ছেড়ে যাবে না তো? আনিকা বলল, এই সেম প্রশ্ন তো আমারও। আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না। একমাত্র মৃত্যু ছাড়া আমাকে তোমার কাছ থেকে আলাদা করতে পারবে না। আমারও সেম কথা। তখন আনিকা আবারও আমার কপালে একটা চুমু এঁকে দিল। একটু পর ডাক্তার এসে আমাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে চলে গেল। আমার আর কিছুই মনে নেই। হঠাৎ ঘুমটা ভেঙে গেল। চারদিকে একদম নিশ্চুপ। হাতটা উঠাতে যাব, কিন্তু পারলাম না। ঝাপসা ঝাপসা চোখে ঝাপসাভাবেই দেখতে পেলাম আনিকা আমার হাতটা তার মুখের ওপর রেখে আমার বেডের নিচেই শুয়ে আছে। ওকে মাত্র একটা ডাক দিতেই ও সজাগ হয়ে গেল। আনিকা, কি? তুমি ঘুম থেকে কেন উঠেছো? আর তোমার কি কিছু লাগবে? না, কিন্তু দেখো তো এখন কয়টা বাজে? রাত ৩টা। কি? তুমি এত রাতে এখানে কেন? বাসায় যাওনি? বাসা? কোথায় আমার বাসা? আমার বাসা তো তুমি। তুমি যেখানে থাকবে সেখানে আমিও থাকবো। তখন বেড থেকে উঠতে চাইলাম, কিন্তু উঠতে পারছি না কেন? পা দুটো যেন শক্ত, কোনো কিছুর সাথে বেঁধে রাখা হয়েছে। গতকাল তো এমন ছিল না, তাহলে আজকে এমন লাগছে কেন? আনিকা, দেখো তো আমার পা কিসের সাথে বাঁধা। ফুপানোর আওয়াজ। এই তোমাকে জিজ্ঞাসা করছি, আমার পা কোথায় বাঁধা? পা দুটো একদম নড়াতে পারছি না।
কিন্তু তুমি কান্না করছো কেন? পা দুটো এখন নড়ানোর দরকার নেই। কেন? আসলে বলেই আবারও কান্না শুরু করে দিল। আরে কান্না করছো কেন? বলবে তো আমার পায়ে কি হইছে? অ্যাক্সিডেন্টে তোমার পা দুটো ভেঙেই গেছে। আর এখন ব্যান্ডেজ করা হইছে। তাই পা নড়াতে পারছো না। কথাটা শুনে কিছুক্ষণের জন্য নিস্তব্ধ হয়ে গেলাম। গতকালও মনে করেছিলাম হয়তো শরীরের ব্যথার কারণে পা নাড়াতে পারছি না। আর আজ আমি এটা কি শুনছি? আমার পা ভেঙে গেছে? পোড়া কপাল আমার। ছোটবেলায় মা বাবাকে হারিয়ে এতিম হয়ে বহু কষ্টে জীবনযাপন শুরু করলাম। বড় হয়ে হলাম একটা বাজে ছেলে। যখনই ভালো হতে চাইলাম ঠিক সেই মুহূর্তেই কত ঝড় ছুটে আসলো আমার জীবনে। চোখের সামনে যে পায়েরও এমন অবস্থা হবে ভাবতে পারিনি। উপরের দিকে তাকিয়ে বললাম, আল্লাহ তুমি পারো বটে, তবে আমার আজ কোনো কষ্ট নেই। সব কিছুর বিনিময়ে তুমি আমার পাগলিটাকে আমার বুকে ফিরিয়ে দিছো। এটাই আমার কাছে অনেক। আবিদ, তুমি কান্না করো না। দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। হয়তোবা। কিন্তু আনিকা, আমার মনে হয় তোমার চলে যাওয়াই ভালো। আমার মতো একটা অচল আমার মুখে হাত দিয়ে কথা বলতে দিল না। দেখো আবিদ, উল্টাপাল্টা কথা বলবে না। এই একই কথা যদি আমিও বলি, যখন তোমার সব কিছু ঠিক ছিল, তোমার কোনো সমস্যা ছিল না, তখন আমার মতো হতদরিদ্র একটা পতিতাকে কেন ভালোবেসেছিলে? একটা পতিতা কি এত ভালোবাসা পায়, যার মন থেকে চাইলে সব কিছুই সম্ভব? ঠিক একই কথা আমারও। মন থেকে চাইলে একটা অচল মানুষকেও ভালোবাসা যায়। আর হ্যাঁ, তোমাকে আমি আবার আগের মতোই গড়ে তুলব। তুমি একদম ভেঙে পড়বে না। কি বলবো বুঝতে পারছি না। এই ভালোবাসাটা যদি আগে দেখাতো, তাহলে হয়তো এত কিছু হতো না। তারপরও আমি সুখী, কারণ ও তো আমাকে এখন ভালোবাসে। আচ্ছা আনিকা, ঘুমিয়ে পড়ো। তুমিও ঘুমাও। দুজনেই শুয়ে পড়লাম, কিন্তু দুজনের জায়গাটা একদম ভিন্ন। আমি শুয়ে আছি হসপিটালের বেডে, আর পাগলিটা শুয়ে আছে অর্ধেক বসে, মাথাটা আমার বেডের আমার মাথার সাইডে, আর শরীরটা হসপিটালের ফ্লোরে। গভীর রাত, হয়তোবা রাতটা প্রায় শেষ। চোখে ঘুম নেই, শুধু আনমনে তখন আনিকার কথাই ভাবছি। মেয়েটার সুন্দর জীবনটা আমার মতো একটা অচলের সাথে শেষ করে দেবে। চাইলে তো ওর জীবনটা ও এখন ভালো করে সাজাতেও পারে, কিন্তু তা করছে না কেন? তাহলে কি ভালোবাসার জোরেই এমন করছে? ভাবতে ভাবতে ফজরের আজান। আজান শুনে চোখটা বন্ধ করে ফেললাম, আর ঘুমানোর মিথ্যা অভিনয় করলাম, কারণ আনিকা ইতিমধ্যে জেগে গেছে। ও উঠেই বাহিরের দিকে গেল, আর একটু পর আবারও ফিরে এলো। দরজাটা অফ করে ও বেডের এক সাইডে চলে গেল। চোখে ঝাপসা থাকার কারণে তেমনটা স্পষ্টভাবে দেখতে পারছি না, তবে যতটা বুঝতে পারছি ও হয়তোবা নামাজ পড়ছে। কিছুক্ষণ পরই আমার ধারণাটা ঠিক হলো, কারণ ও কান্না করছিল আর আমার জন্য আল্লাহর কাছে দোয়া করছিল। বারবারই বলছিল, আল্লাহ তুমি আমার আবিদকে ভালো করে দাও, সুস্থ করে দাও, দরকার পড়লে আমার জীবন নিয়ে নাও, তবুও ওকে ভালো করে দাও, সুস্থ করে দাও আবিদকে। আনিকার কান্নাটা কেন জানি সহ্য করতে পারছে না। নিজের ঝাপসা চোখ দুখানা আরও ঝাপসা হয়ে গেল। একদম নিস্তব্ধ হয়ে যাচ্ছে ওর এমন কীর্তি দেখে। হঠাৎই ও নামাজ শেষ করে হয়তো আমার দিকে তাকিয়েছে, আর আমাকে কান্না করতে দেখে ও আমার কাছে আসলো, আর বলতে লাগলো, কান্না করছো কেন? খুব বেশি কষ্ট হচ্ছে তোমার? অনেক খারাপ লাগছে তোমার, তাই না? দেখবে, আল্লাহ ঠিক তোমাকে ভালো করে দেবে। মাথা নাড়িয়ে বললাম, একদম কান্না করবে না। আমি তো তোমার পাশে আছি, তাই না? হুম তুমি কান্না করলে যে আমার খুব কষ্ট হয় আবিদ, অনেক কষ্ট লাগে। নিজেকে অনেক বড় অপরাধী মনে হয়। প্লিজ কান্না করো না। কিছুই আর বললাম না। একটা দীর্ঘ শ্বাস ফেলে চোখ দুটো বন্ধ করে রাখলাম। এভাবেই হসপিটালে কেটে গেল প্রায় একটা মাস। এই একটা মাসে আনিকার সেবা আর ট্রিটমেন্টের সব মিলিয়ে আমার অবস্থা খুবই ভালো। তবে চোখে এখনও ঝাপসা দেখি। চোখে ঝাপসা দেখলেও সব কিছু বুঝতে পারি। আর পায়ের অবস্থাও অনেক ভালো।
হয়তো সামনের সপ্তাহে আমাকে বাসায় নেবার কথা বলছে ডাক্তার। দেখতে দেখতে একটা সপ্তাহ কেটে গেল। এতগুলো দিন কেটে গেল বুঝতেই পারিনি। আর বুঝবই বা কিভাবে? যার পাশে এমন একজন আছে সে কষ্টে থাকলেও তো অনেক সুখী। সত্যি কথা বলতে এতগুলো দিন আনিকা আমাকে ছাড়া একটা মুহূর্তেও আমার কাছ থেকে দূরে সরে যায়নি। ওর আম্মু সহ দুজনই একের পর এক আমার পাশে সময় দিয়েছে, সেবা করেছে। আর আনিকার কথা কি বলবো, সকাল থেকে শুরু করে রাত শেষ হওয়া অবধি মেয়েটা আমার পাশেই থাকতো, অনেক উৎসাহ দিত, বারবারই বলতো, আবিদ তুমি আবারও ঠিক হয়ে যাবে, তোমার কিছুই হবে না। আজ আমাকে বাসায় নিয়ে যাবে, এখনও পা ঠিক হয়নি, তবে বাসায় নেওয়া যাবে আমাকে। তাই আনিকাকে বললাম এই চার দেয়াল ছেড়ে যেন আমাকে বাসায় নিয়ে যেতে। আর তাই আমাকে বাসায় নিয়ে যাচ্ছে। পায়ে এখনও ব্যান্ডেজ, এমন অবস্থায় বেডে করে গাড়িতে করে আমাকে বাসায় নিয়ে যাচ্ছে। অবশেষে আবারও আমাকে বাসায় নেওয়া হলো। আর আনিকার আম্মুও আমাদের সাথেই থাকবে। ও ভালো কথা, আপনাদের তো বলাই হয়নি। আনিকার আম্মুকে আমাদের বিয়ের কথা বলে দিয়েছি, আর উনি তখন আমাদের মেনে নেয়। যাই হোক, আমাকে বেডে করে আমার রুমে নেওয়া হলো। রুমে নেওয়ার পরেই সবাই চলে গেল। আর আনিকার আম্মু তখন ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়। কিন্তু আনিকা তখনও আমার পাশেই দাঁড়িয়ে আছে। আনিকা, দাঁড়িয়ে আছো কেন? আমার পাশে বসো। হুম। আচ্ছা আনিকা, তোমার বিরক্ত লাগে না? বিরক্ত? কিন্তু কেন? এই যে এতটা দিন ধরে আমার মতো একটা অচলের পাশে সময় দিচ্ছ। এই একদম উল্টাপাল্টা কথা বলবে না, তাহলে কিন্তু। আচ্ছা আর বলবো না, একটু কাছে আসবে? হুম। আনিকা আমার কাছে আসতেই ওর কপালে ভালোবাসার পরশ এঁকে দিলাম। আর তখন আনিকাও আমার কপালে একটা চুমু দিয়ে বলে উঠল, এই পাগলটাকে বড্ড বেশি ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি, খুব ভালোবাসি। ভালোবাসা কি জিনিস হয়তো আনিকাকে আমার জীবনে না পেলে কখনো বুঝতে পারতাম না। মানুষ পতিতাদের ঘৃণা করে, কিন্তু মানুষগুলো কেন পতিতা হয়? আমাদের মতো কিছু মানুষদের জন্যই। তবে হ্যাঁ, এ সকল মানুষদেরকে ভালোবাসতে পারলে কখনোই বৃথা যাবে না। কারণ তাদের জীবনে একটু ভালোবাসার আলো ফুটাতে পারলে তারাও সব কিছু ছেড়ে দিয়ে সমাজকে, আপনার আমার জীবনকে সুন্দর করার আলোতে নিজেদের পরিণত করে। ভালোবাসি আনিকাকে, খুব বেশি ভালোবাসি। রাতের বেলা খাবারের সময় আনিকা নিজ হাতে আমাকে খাইয়ে দিতে লাগলো। আমি খাচ্ছি আর অপলক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছি। যদিও চোখ দুটো তখনও ঝাপসা, তারপরও আনিকাকে কেন জানি সেই ঝাপসা চোখেই অনেক মায়াবতী লাগছিল। এইভাবে কি দেখছো আমার মায়াবতীকে? সেটা আবার কে? আমার বউ আনিকা। বলতেই আনিকা কেমন লজ্জা পেয়ে গেল। যাও দুষ্টু, এখন চুপচাপ খেয়ে নাও। হুম। খাওয়া শেষ করার পর আনিকার আম্মু আসলো। আনিকা, তুই ঘুমাবি না? হুম মা। তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। তুই কোথায় ঘুমাবি? আমি আবিদের সাথে ঘুমাবো। তুমি যাও। তারপরে আনিকার আম্মু চলে গেল। তখন আনিকা বলে উঠল, এই তুমি এখনই ঘুমিয়ে পড়ো, এমনিতেই অনেক রাত হয়ে গেছে। হুম। কিন্তু তুমি কি করবা? আমি আমার পাগলটাকে পাহারা দেব। পাহারা দিতে হবে না, তুমিও ঘুমাও। না, তুমি কি জানো না নাকি? আমি তো প্রতিদিনই তোমাকে পাহারা দেই। হুম। এখন তুমিও ঘুমাও। তারপর দুজনে ঘুমিয়ে পড়লাম। কিন্তু পাগলিটা একদমই ঘুমালো না। সে তার মায়াভরা হাতে আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। ওর প্রতিটা স্পর্শে আমার মনে নতুন করে আলোড়ন তৈরি করছে। কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারলাম না। খুব ভালোভাবেই আমাদের দিনগুলি কাটতে লাগলো। আর আমার অবস্থাও দিন দিন ভালো হতে লাগলো। আর ভালো হবে নাই বা কেন? যার এমন একজন আছে, তার কাছে কি আর কোনো অসুস্থতা থাকতে পারে নাকি? 2 মাস পর এখন আমার পায়ের অবস্থা মোটামুটি ভালো। ব্যান্ডেজ খুলে ফেলা হয়েছে, কিন্তু এখনও আমি হাঁটতে পারি না। আসলে দীর্ঘ সময় ধরে না হাঁটার কারণে পা কেমন অচলের মতো হয়ে গেছে। ডাক্তার বলছে আমাকে নিয়মিত এখন হাঁটার চেষ্টা করতে হবে, নয়তো হাঁটার ক্ষমতা আমি হারিয়ে ফেলবো। কিন্তু আমি হাঁটতেই পারি না। মাটিতে পা রাখলেই প্রচণ্ড ব্যথা করে, তাই হাঁটতেই মন চায় না। সারাদিন শুয়ে থাকি। এই আবিদ্যা, কে গো তোমার? আমার কি নানি নাকি? মজা করে বলল। ওই মেরে হাত পা ভেঙে দেব কিন্তু।
পা তো ভাঙ্গাই আছে, হাত দুটো ভেঙে ফেলবো শুধু। দেখছো সাহস কত বেশি হইছে। এই চুপ করে ওঠো, তোমাকে এখন হাঁটতে হবে। না গো, ব্যথা করে। তোমার ব্যথার গুষ্টি কিলাই, ওঠো বলছি। কি আর করার, ওঠার চেষ্টা করছি কিন্তু পারছি না। ঠিক তখনই আনিকা আমার হাত তার কাঁধে ভর করালো আর আমাকে খাট থেকে নামালো। খুব ভয় লাগছিল, কারণ অনেক দিন পর মাটিতে পা ফেলাচ্ছি। মাটিতে পা ফেলতেই আহ, পায়ে প্রচণ্ড ব্যথা অনুভব করলাম। কি হয়েছে আবিদ, খুব ব্যথা লাগছে? হুম, একটু কষ্ট করো, দেখবে সব ঠিক হয়ে যাবে, বলেই আমার কপালে একটা চুমু দিল। জানি না কেন জানি তখন নিজের সব কষ্ট আর ব্যথা ভুলে গেলাম। আমি হাঁটার চেষ্টা করতে লাগলাম কিন্তু পারছিলাম না। তবুও চেষ্টা করতে লাগলাম। সেদিন আর আমার তেমন হাঁটা হলো না। তবে হঠাৎ পা নাড়ানোর জন্য রাতের বেলা দুপায়ে প্রচণ্ড ব্যথা অনুভব করতে লাগলাম। অনেকবার বৃথা চেষ্টা করলাম, মুখ দিয়ে যেন ব্যথার কারণে কোনো আওয়াজ বের না হয়। আমি জানি আমার কষ্ট দেখলে আনিকা কেমন করে ফুপিয়ে কান্না করে দেয়, কিন্তু শেষমেশ আর পারলাম না। এর আগেই আনিকা সব বুঝে গেল আর আমাকে বলে উঠল, খুব কষ্ট হচ্ছে তোমার, তাই না? কই না তো। আমার কাছে লুকাতে চাইলেও পারবে না, কারণ আমি তোমার মুখ দেখেই সব বলে দিতে পারি। হুম। এরপর থেকে আনিকা প্রতিদিনই আমাকে হাঁটানোর চেষ্টা করাতো। আমিও আনিকার কাছ থেকে উৎসাহ পেয়ে হাঁটার চেষ্টা করতাম। তবে তখনও আমার চোখ ততটা ভালো হয়নি, তাই দেখতেও প্রবলেম হতো। চোখে গ্লাস পরা থাকলে কিছুটা দেখতে পেতাম। যাই হোক, আনিকা আমাকে প্রতিদিনই হাঁটানোর চেষ্টা করাতো। একটা ছোট্ট বাচ্চাকে মানুষ যেভাবে ধরে ধরে হাঁটা শেখায়, ঠিক আমার পাগলি আনিকাও তাই করে। আমাকে ধরে ধরে বাচ্চাদের মতো হাঁটা শেখানোর চেষ্টা করত। বিষয়টা যদিও অদ্ভুত, তবুও সত্য। মানুষ জন্মের পর হয়তো একবারই হাঁটা শেখে, আর আমার শিখতে হচ্ছে দুবার। একবার ছোটকালে বাবা মায়ের হাত ধরে, আর এখন আমার এই পাগলিটার হাত ধরে। এভাবে অনেকগুলি দিন কেটে গেল। এখন আমি একাই হাঁটতে পারি, তবে বেশিক্ষণ দাঁড়িয়ে বা হাঁটতে পারি না। বাচ্চাদের মতো একটু হেঁটেই পড়ে যাই। আমি যখন পড়ে যেতাম, ঠিক তখন আনিকা দৌড়ে গিয়ে আমার হাতটা ধরে ফেলতো। কিছুক্ষণ পর, আবিদ চলো আজকে বাইরে যাব। কিন্তু আমি যে এখনো ভালো করে হাঁটতেই পারি না। তাতে কি, আজকে বাইরে গিয়ে হাঁটবো। বাইরে গিয়ে তো পড়ে যাব। আর তুমি তো জানো আমি ভালো করে চোখেও দেখতে পারি না। আর সূর্যের আলোর কারণে আরও দেখতে পারবো না। তবে প্রবলেম নাই। তোমার এই পাগলিটা যতদিন আসে ততদিন তুমি তার চোখ দিয়েই দেখবা। এখন চলো তো। কি আর করার, আনিকার সাথে বাহিরে গেলাম। বাহিরে মাঠে যেতেই কেমন অন্ধকারে দেখা শুরু করলাম। চোখের পাওয়ার যেন একদমই জিরো হয়ে গেছে। আনিকা একটু দূরে সরে গিয়ে বলল, আবিদ এবার হাঁটো। আনিকা, আমি তো ভালো করে কিছুই দেখতে পারছি না, কিভাবে হাঁটবো? একদম আলসেমি করবা না, চুপ করে হাঁটো। আরে ভালো করে তো কিছুই দেখছি না। আচ্ছা, তার চেয়ে ভালো তুমি এসে আমার হাত ধরো। আর একদম হাত ধরার কথা বলবে না। কেন? আমি তোমার হাত এখন ধরবো না। কিন্তু কেন আনিকা? কারণ তোমাকে একা একাই হাঁটতে হবে। কিন্তু আমি যে হাঁটতে পারছি না, কারণ আমি কিছুই দেখছি না। আচ্ছা তুমি হাঁটো, আমি তোমার পথ বলে দিচ্ছি। হাত ধরবে না? ওই চুপ করো, যেটা বলছি সেটা করো। তারপর কি আর করার, ওর কথা মতো হাঁটা শুরু করলাম। আমি হাঁটতে লাগলাম আর ও বলতে লাগলো, আবিদ বাম দিকে হাঁটো, ডানে উঁচু। আবিদ সোজা হাঁটো। আবিদ ডানে নিচু। বামে হাঁটো। আবিদ সামনে গর্ত। ডান বা বামে হাঁটো। এভাবেই সারাটা দিন আনিকা আমাকে হাঁটিয়েছে। সত্যি বলতে এই এক নতুন অভিজ্ঞতা। খুব ভালো লাগছিল যখন আনিকা একটু পর পর বলতো, আবিদ বামে হাঁটো, ডানে উঁচু নিচু। ডানে হাঁটো, বামে সমস্যা। রাতের বেলা আনিকা আমাকে খাইয়ে দিচ্ছিল আর বারবার বলছিল, দেখছো আবিদ, আজ তুমি কতটা একা একা হাঁটছো। তুমি কিন্তু একদমই চিন্তা করবে না, দেখবে তুমি একদম ঠিক হয়ে গেছো। হুম তুমি আবার হাঁটবে, চলবে। আচ্ছা আনিকা, একটা কথা বলবো? বলো। এত কষ্ট করার কি দরকার? মানে? মানে এই যে তুমি দিনরাত একটা অচলের পিছনে এভাবে এত কষ্ট করছো আর নিজেও কষ্ট পাচ্ছ, এগুলো ছেড়ে তো তুমি ভালো। মুখে হাত দিয়ে আটকিয়ে দিল। আবিদ, তোমাকে এই কথাটা না বলতে আগেও না করেছি,
কিন্তু তুমি আবারও বলছো কেন? আর হ্যাঁ, আমি কোনো কষ্ট পাচ্ছি না। আর তোমাকে ছেড়ে আমি কখনোই ভালো থাকতে পারবো না। তোমার ওই বুকে যে আমি আমার সুখ খুঁজে পাই। কিন্তু কোনো কিন্তু নেই। প্লিজ আবিদ, আমাকে আমার সুখ থেকে বঞ্চিত করো না। আমার সুখটুকু তুমি কেড়ে নিও না আবিদ। আমি তোমার বুকে আমার পৃথিবীর সবটুকু সুখ খুঁজে পাই, যেটা আর কোথাও পাইনি। আর আল্লাহর কাছে দোয়া করি, এই বুকের মধ্যে মাথা রেখেই যেন আমি আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। বলেই ফুঁপিয়ে কান্না করে দিল। এই পাগলি, প্লিজ কান্না করো না। আর কখনো বলবো না। কান্না করেই চলেছে। সত্যি বলছি, আর কখনোই বলবো না। তাহলে ৩ সত্যি বলো। হুম, ৩ সত্যি। এবার আমাকে একটু জড়িয়ে ধরবে? তখন কি আর করার, আনিকাকে তখন বুকের মধ্যে জড়িয়ে ধরলাম। মনের ভেতর যে তখন কি পরিমাণ শান্তি লাগছিল, যেটা হয়তো প্রকাশ করার মতো না। আর ওর ভালোবাসা পেয়ে খাবারের কথা ভুলেই গেছি। এই মন তখন বারবার বলতে লাগলো, কিসের খাওয়া কিসের কি, এমন পাগলি পেলে লাগে কি? চলবে, এরপরে কি হলো তা জানতে চাইলে অবশ্যই আমাকে উৎসাহিত করবেন।